কৌশিক এডু পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমাদের আলোচ্য বিষয় হলো ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদান। অতীতকে দেখা এবং তাকে বিশ্লেষণ করাই ঐতিহাসিকদের লক্ষ্য। অতীত অনুসন্ধান করার সময় তার জিজ্ঞাসা বহু ক্ষেত্রেই কিন্তু সমকালীন প্রেক্ষিত এবং পরিস্থিতিকে নিয়েই উচ্চারিত হয়। তাই অতীত চর্চার জন্য অনেকগুলি আমাদের সম্যক নির্ভরযোগ্য ঘটনাবলী বা তথ্যের উপর নির্ভর করতে হয়। এরকম একটি গুরুত্বপূর্ণ তথ্য ইতিহাসের হলো সাহিত্য বা সাহিত্যিক উপাদান। আমরা জানি যে ইতিহাসের উপাদানকে দুটি ভাগে ভাগ করা যায়, সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান। বর্তমানে আমাদের আলোচ্য বিষয় হলো সাহিত্যিক উপাদান। সাহিত্যিক উপাদানকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করি, দেশীয় সাহিত্য এবং বিদেশি সাহিত্য বা বৈদেশিক সাহিত্য। এবার দেশীয় সাহিত্যিক উপাদানকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি: প্রাচীন প্রবৃত্ত সাহিত্য, প্রথাগত সাহিত্য, ইতিহাসাশ্রয়ী গ্রন্থ ও অন্যান্য গ্রন্থ। এবার প্রাচীন পবিত্র সাহিত্য গ্রন্থ। প্রথমে আসি ঋগ্বেদ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর আগের ইতিহাস জানার জন্য ঋগ্বেদ আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য। ম্যাক্স মুলারের গবেষণা থেকে জানা যায় এই গ্রন্থটি মোটামুটি 1000 বছর পূর্বে খ্রিস্টাব্দের আগে রচিত, এবং অন্যদিকে জ্যাকোবি বা অন্যান্যদের মতে 4500 খ্রিস্টপূর্বাব্দে এটি রচিত হয়েছিল। ঋগ্বেদে কতগুলি সাধারণ বৈশিষ্ট্য আছে যা আমাদের আকৃষ্ট করে। এক্ষেত্রে উল্লেখযোগ্য বেদ শব্দটি কিন্তু এসেছে বিদ ধাতু থেকে, বয়হস্যই বিদ শব্দ থেকে, যার অর্থ হচ্ছে নলেজ বা জ্ঞান। প্রথম থেকে বেদ শুনে শুনে মনে রাখা হতো বলে বেদের আরেক নাম হলো শ্রুতি। বৈদিক যুগের আদি পর্বে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ইতিহাস জানার জন্য ঋগ্বেদ একমাত্র তথ্যসূত্র। কারণ বৈদিক আমলে পুরাকালীন তত্ত্ব আমাদের কাছে অতি সামান্য। ঋগ্বেদে সামাজিক সংস্কৃতির পরিমণ্ডলটি পশুপালন ও কিছু পরিমাণ কৃষিকার্য দ্বারাও চিহ্নিত। তাই ঋগ্বেদ আমাদের ইতিহাস জানার জন্য এক অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। পরের উপাদানটি হলো সামবেদ। সামবেদ ঋগ্বেদের পরবর্তী সময় রচিত। সামবেদ ঋগ্বেদের অন্তর্গত কিছু সংখ্যক পদ্যের সংকলন মাত্র। অনুমান করা হয় এটি 1000 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দে রচিত হয়েছিল। প্রকৃতপক্ষে সামবেদ হলো সাম বা গীতি মন্ত্রের সংকলন। যজুর্বেদ। যজুর্বেদ ঋগ্বেদের পরবর্তী সময়ে রচিত। যজুর্বেদের বিস্তৃত অংশ জুড়ে কিন্তু যজ্ঞ পুরোহিতের ব্যবহার, কি কি নিয়মাবলী, তার একটি বিধিসম্মত বর্ণনা দেয়া রয়েছে। এবার আমরা আসি অথর্ববেদ। অথর্ববেদ আরেকটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক উপাদান। ঋগ্বেদের পরবর্তীকালে এই রচিত গ্রন্থে অধিকাংশ জায়গা জুড়ে আছে জাদুমন্ত্র। গ্রন্থটি আর্থসামাজিক অবস্থার সঙ্গে সঙ্গে আর্য অনার্য সংস্কৃতির মিশ্রণটি সম্পূর্ণভাবে এক ভিন্ন মাত্রা যোগ করে। এর পরে আমরা আলোচনা করব ব্রাহ্মণ। ব্রাহ্মণগুলি খ্রিস্টপূর্ব 8ম থেকে 6ষ্ঠ শতাব্দীর মধ্যে রচিত। ব্রাহ্মণগুলিকে বলা হয় বেদের পরিশিষ্ট অংশ। ব্রাহ্মণগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছেন শতপথ ব্রাহ্মণ, ঐতরীয় ব্রাহ্মণ ইত্যাদি। প্রতিটি বেদের একটি করে ব্রাহ্মণ বা একাধিক ব্রাহ্মণ আমরা দেখতে পাই। বৈদিক যাগযজ্ঞ সংক্রান্ত একাধিক মন্ত্র, তার প্রয়োগ, তার ব্যাখ্যা কিন্তু ব্রাহ্মণগুলিতে আছে। আরণ্যক। ব্রাহ্মণ গ্রন্থগুলির পরিশিষ্ট রূপে আরেক শ্রেণীর সাহিত্য দেখা যায় যাকে বলা হয় আরণ্যক। গ্রন্থগুলি অরণ্যের নির্জনতায় রচিত বলে এগুলির নাম আরণ্যক।
এবার আসি উপনিষদ। ভারতীয় দর্শনে যে পৃথিবী খ্যাতি, মর্যাদা এবং ভিত্তি আছে, মান্যতা আছে, তার অন্যতম কারণ একটি বলা হয় উপনিষদ। উপনিষদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ছান্দোগ্য উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ ইত্যাদি। গ্রন্থটিতে ছাত্র শিক্ষকের সম্পর্ক, সমাজে বিভিন্ন শ্রেণী সব মানুষ, তাদের সম্পর্ক প্রতিফলিত হয়েছে। অন্যদিকে উপনিষদগুলিতে পশু বলি নির্ভর জটিল যাগযজ্ঞ অসারতা বারবার উচ্চারিত হয়েছে। এবার আমরা আসব বৌদ্ধ সাহিত্যগুলিতে। প্রথম আছে ত্রিপিটক। ত্রিপিটক হল বৌদ্ধদের ধর্মগ্রন্থ। ত্রি বা তিনটি পিটক সম্বলিত বলে এটিকে বলা হয় ত্রিপিটক। এবং এটি হচ্ছে, ত্রিপিটক শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। তিনটি পিটক হলো বিনয় পিটক, যেখানে বুদ্ধদেবের মতবাদ আছে। দ্বিতীয়টি হলো সুত্ত পিটক, যেখানে বৌদ্ধ ভিক্ষুকদের পালনীয় নিয়মাবলী, আচার অনুষ্ঠান লিপিবদ্ধ আছে। তৃতীয় হলো অভিধম্ম বা অভিধর্ম পিটক। এই পিটকটিতে বুদ্ধদেবের মতবাদের দার্শনিক তত্ত্ব, তার বিশ্লেষণ বর্ণিত আছে। দ্বিতীয় অংশটি হলো জাতক। জাতক শব্দের অর্থ হচ্ছে জন্মগ্রহণ করেছে যে, কিন্তু বৌদ্ধ সাহিত্যে জাতক বলতে বোঝায় গৌতম বুদ্ধের পূর্বজন্ম বৃত্তান্ত। কথিত আছে গৌতম বুদ্ধ জন্মাবার পূর্বে 547 বার বোধিসত্ত্ব রূপে জন্মগ্রহণ করেন। এই পূর্বজন্ম বৃত্তান্ত নিয়েই 547টি জাতক তৈরি হয়েছে। আনুমানিক দ্বিতীয় অথবা তৃতীয় খ্রিস্টপূর্বাব্দের সময় রচিত জাতকগুলি সমকালীন যুগে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবনযাত্রার এক স্পষ্ট চিত্র ফুটিয়ে তোলে। এছাড়া আছে দীপবংশ ও মহাবংশ। খ্রিস্টপূর্ব চতুর্থ ও পঞ্চম শতকে রচিত, খ্রিস্টীয় চতুর্থ ও পঞ্চম শতকে রচিত দীপবংশ মহাবংশ হল মৌর্য সম্রাট অশোক ও অন্যান্য অনেকের জীবন বৃত্তান্ত। এটি মতো সিংহলে বিবরণ, এবং সিংহলে বিবরণে একাধিক জিনিস আমরা দেখতে পাই। এবার আসি জৈন সাহিত্য। জৈন সাহিত্য ছাড়াও আরেকটি দুটো বিষয় বাদ গেল। একটি হলো মিলিন্দ পন্হ, খ্রিস্টপূর্ব প্রথম শতকে উত্তর ভারতের সামাজিক ইতিহাস জানতে একটি গুরুত্বপূর্ণ অংশ। গ্রন্থটি গ্রিক রাজা মিনান্দার ও বৌদ্ধ ভিক্ষুক নাগসেনের দার্শনিক কথোপকথন বর্ণিত আছে। এটা আছে ললিত বিস্তার, যেটা বুদ্ধদেবের জীবনী। জৈন গ্রন্থগুলির মধ্যে অন্যতম হল জৈন ভাগবতী সূত্র। জৈন ভাগবতী সূত্র খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে রচিত। ভারতের রাজনৈতিক অবস্থার ওয়াকিবহাল হতে আমরা এই গ্রন্থের সাহায্য নিতে পারি। এই গ্রন্থটি থেকে ষোড়শ মহাজনপদের ইতিহাস জানা যায়। এবার আছে জৈন কল্পসূত্র। ভদ্রবাহ রচিত জৈন কল্পসূত্র থেকে জৈন তীর্থঙ্করদের নাম পাওয়া যায়। মহাবীরের জীবনী জানার জন্য এটি অপরিহার্য। জৈন পরিশিষ্ট বর্মণ আরেকটি। হেমচন্দ্র রচিত জৈন পরিশিষ্ট বর্মণ থেকে মৌর্য বংশের, বিশেষত চন্দ্রগুপ্ত মৌর্যের ইতিহাস জানা যায়। এছাড়া মেরুতুঙ্গের সম্পাদিত লোক প্রবন্ধ চিন্তামণি, রাজশেখর সম্পাদিত প্রবন্ধকোষ অন্যতম সমকালীন গ্রন্থ। এবার আমরা আসি প্রাচীন পবিত্র সাহিত্য গ্রন্থ নিয়ে। প্রাচীন পবিত্র সাহিত্য গ্রন্থের মধ্যে অন্যতম আরেকটি অংশ হলো যেটাকে আমরা বলি মহাকাব্য। মহাকাব্যের মধ্যে প্রথম যে মহাকাব্যটি আমাদের আসে সেটি হচ্ছে মহাভারত। মহাভারত আনুমানিক খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী থেকে খ্রিস্টীয় পঞ্চম শতাব্দী পর্যন্ত রচিত, অর্থাৎ প্রায় 1000 বছর ধরে গ্রন্থটি রচনা হয়েছে। গ্রন্থটির মধ্যে একাধিক ইন্টারপোলেটেড অংশ ঢুকেছে। প্রথমের গল্প থেকে শেষের গল্পের মধ্যে অনেক পার্থক্য দেখা গেছে। মহাভারতের প্রথম অংশ, যেটা বীরগাথা নামে পরিচিত,
সেখান থেকে সময়ের সঙ্গে সঙ্গে একাধিক ইতিহাস যুগে গ্রন্থটির আকার এবং বিস্তার পাল্টেছে। গ্রন্থটি থেকে আমরা সামাজিক অর্থনৈতিক ইতিহাস, গোষ্ঠীদ্বন্দ্ব, আদিবাসী সমাজ থেকে রাজতন্ত্রের উত্তরণ ঘটছে, রাষ্ট্রীয় ব্যবস্থা, তৎকালীন সামাজিক ভেদাভেদ সম্পর্কে একাধিক তথ্য আমরা পাই। এবার আসি রামায়ণের কথা। রামায়ণ খ্রিস্টপূর্ব 4th শতাব্দী থেকে রচিত হয়েছিল। এখানে রাম রাবণের যুদ্ধ বর্ণিত আছে। রামায়ণ ভারতবর্ষে প্রায় 500 থেকে 600 রকমের পাওয়া গেছে। অর্থাৎ রামায়ণের বর্তমান সংকলন থেকে এক একটি অংশে রামায়ণের পৃথকতা লক্ষ্য করা যায়। রামায়ণের আঞ্চলিকতা রামায়ণের অন্যতম বৈশিষ্ট্য। রামায়ণে তৎকালীন সামাজিক রাজনৈতিক ইতিহাস আমরা দেখতে পাই। তামিল মহাকাব্যের মধ্যে অন্যতম দুটি হল শিলপ্পদিকরম এবং মণিমেগলাই। ইলঙ্গ আদিগাল রচিত শিল্পাদিকরম এবং কবি সিওলি সাওনা রচিত মণিমেগলাই। শিল্পাদিকরম থেকে আমরা মাদুরা নগরের অর্থনৈতিক সমৃদ্ধি, কাবেরীপত্তনমের নারীদের অবস্থা, অভিজাত বর্গের সংজীবন আমরা জানতে পারি। মণিমেগলাই থেকে আমরা শিল্পাদিকরমের একটি পরিপূরক গ্রন্থ এটি। এখান থেকে আমরা দক্ষিণ ভারতের আর্থসামাজিক অবস্থা, হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মের মধ্যে সংঘাতের একাধিক ছবি দেখতে পাই। প্রথাগত সাহিত্যিক উপাদানের মধ্যে অন্যতম আরেকটি অংশ হচ্ছে পুরাণ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ইতিহাস জানার জন্য পুরাণ একটি অন্যতম অংশ। পুরাণ হলো প্রাচীন কাহিনী, ধর্মীয় অনুশাসনের একটি সংক্ষিপ্তসার। 18টি পুরাণের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো মৎস্য, বায়ু, বিষ্ণু, ভবিষ্য ও ভাগবত পুরাণ। পুরাণের 5টি ভাগ আমরা দেখতে পাই। এই 5টি ভাগ হলো স্বর্গ, প্রতিস্বর্গ, বংশ, মবংশ ও বংশচরিত। পুরাণের থেকে আমরা বিভিন্ন রাজবংশ সম্পর্কে জানতে পারি, যেমন চন্দ্র, সাতবাহন, মৌর্য বংশ, গুপ্ত বংশ ইত্যাদি। এবার আমরা আসি ইতিহাসাশ্রয়ী গ্রন্থ নিয়ে। প্রথম ইতিহাসাশ্রয়ী গ্রন্থটি হচ্ছে অর্থশাস্ত্র। এই গ্রন্থটি আমাদের ইতিহাসের একটি অন্যতম অংশ, যেটি কৌটিল্যের রচনা। গ্রন্থটি থেকে মৌর্য যুগের একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাই। তৎকালীন যুগের রাজনৈতিক অবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, কারিগরি শিল্প, বাণিজ্যিক ব্যবস্থা, সেচ ব্যবস্থা, ভূমি বিন্যাস এবং রাষ্ট্রীয় ও বেসরকারি উদ্যোগ নিয়ে একাধিক ক্ষুদ্রাতি ক্ষুদ্র তথ্য আমরা পাই। মুদ্রা রাক্ষস। 7ম শতকে বিশাখ দত্ত রচিত মুদ্রা রাক্ষস থেকে তৎকালীন ভারতের রাজনৈতিক জটিলতা, চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসন আরোহণ, নন্দবংশ ধ্বংস ইত্যাদি তথ্য আমরা জানতে পারি। হর্ষচরিত। বাণভট্ট রচিত হর্ষচরিত ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক উপাদান। এই গ্রন্থটি রচনা করেন বাণভট্ট, যিনি ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। এখান থেকে পুষ্যবতী বংশের সিংহাসন সংক্রান্ত জটিলতা, তৎকালীন রাজশক্তি, দেশ, জাতি, সমাজের চিত্র আমরা দেখতে পাই। রত্নাবলী ও প্রিয়দর্শিকা। এই গ্রন্থ দুটি রচনা করেন হর্ষবর্ধন। এই দুটি গ্রন্থ থেকে তৎকালীন সমাজ জীবনে একাধিক চিত্র আমরা পাই। এছাড়া আছে চাঁদ বরদৈ রচিত পৃথ্বীরাজ চরিত, যেখান থেকে পৃথ্বীরাজ সংক্রান্ত আমরা তথ্য পাই। এছাড়া আছে কালিদাসের রচনাবলী, যেটি মূলত সাহিত্যিক উপাদান এবং কালিদাসের বিভিন্ন নাটক, যেমন অভিজ্ঞান শকুন্তলম, রঘুবংশম, কুমার সম্ভবম, মালবিকা অগ্নিমিত্র, এখান থেকে আমরা তৎকালীন রাজা বা রাজবংশের একাধিক তথ্য পাই। রাজতরঙ্গিনী। ভারতীয় ইতিহাসের প্রথম ঐতিহাসিক গ্রন্থ বলা হয় কলহন রচিত রাজতরঙ্গিনীকে। এই গ্রন্থ থেকে কাশ্মীর ইতিহাস আমরা জানতে পারি। তিনি অর্থাৎ কলহন কোনো রকম শাসকের পক্ষপাত না নিয়ে খ্রিস্টীয় 8ম শতক থেকে কাশ্মীরের রাজাদের, রাজবংশর তৎকালীন সামাজিক এবং রাজনৈতিক
একাধিক তথ্য তো তারিখ সহ খুব সুন্দরভাবে বর্ণনা করছেন। এছাড়া আছে দেবী চন্দ্রগুপ্ত। বিশাখ দত্ত রচিত দেবী চন্দ্রগুপ্ত নাটকটি অন্যতম গুরুত্বপূর্ণ। এই দেবী চন্দ্রগুপ্ত নাটক থেকে আমরা সমুদ্রগুপ্তের মৃত্যুর পর সিংহাসন সংক্রান্ত সংকট, রামাগুপ্ত এবং একজন শাসকের আবির্ভাব আমরা দেখতে পাই। এছাড়া আছে অষ্টাধ্যায়ী এবং মহাভাষ্য। পতঞ্জলি রচনা করেন মহাভাষ্য এবং পাণিনি রচনা করেন অষ্টাধ্যায়ী। রামচরিত অন্যান্য গ্রন্থের মধ্যে আমরা আছি রামচরিত, যেটা সন্ধ্যাকর নন্দী রচনা করেন। গ্রন্থটি থেকে পাল বংশ, কৈবর্ত বিদ্রোহ সম্পর্কিত তথ্য পাই। এবার আছে চাচনামা। এই গ্রন্থটি থেকে আমরা আরবদের সিন্ধু অভিযান সংক্রান্ত একাধিক তথ্য পাই। এবার আসি গৌরবাহ। বাক্পতিরাজ রচিত গৌরবাহ থেকে আমরা কনৌজের যশোবর্ম ও বিলহনের লেখা বিক্রমাঙ্ক দেবচরিত থেকে আমরা কল্যাণী চালুক্য বংশ বা চালুক্য শাসক ষষ্ঠ বিক্রমাদিত্যের সম্বন্ধে জানতে পারি। এছাড়া আছে তামিল গ্রন্থ বা তামিল সাহিত্য বা সঙ্গম সাহিত্য। সঙ্গম সাহিত্য আনুমানিক সময়কাল 300 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে। এখানে আখ্যান উপদেশগুলি 2 আছে, যেখান থেকে আমরা কর সংগ্রহের পদ্ধতি, বিচার ব্যবস্থা, বণিক, শিল্পী, কৃষকদের সংক্রান্ত নানা তথ্য আমরা পাই। এছাড়া কাঞ্চি, কাবেরীপত্তনম, মাদুরা নগরের উত্থান আমরা দেখতে পাই। এখন সমস্যা হচ্ছে, দেশীয় সাহিত্য ইতিহাসে গুরুত্বপূর্ণ হলেও এই সাহিত্যের একাধিক ত্রুটি আমাদের লক্ষণীয়। প্রথম যে ত্রুটিটা আমরা বলবো সেটা হচ্ছে একাধিক পাঠান্তর এবং সংযোজন। রামায়ণ এবং মহাভারতের ক্ষেত্রে আমরা দেখতে পাই গ্রন্থটি বহু বছর ধরে লেখার কারণে একাধিকবার এখানে সংযোজন হয়েছে, একাধিকবার নতুন নতুন তথ্য বা গল্প সংযোজিত হয়েছে, যার ফলে ঐতিহাসিকদের পক্ষে একটি বিরাট সমস্যা এখান থেকে ইতিহাস চিহ্নিত করে তা কাজে লাগানো। এক্ষেত্রে অর্থশাস্ত্র একটি গুরুত্বপূর্ণ অংশ। ঐতিহাসিকরা মনে করেন, বর্তমান ঐতিহাসিকরা, অর্থশাস্ত্রে একাধিক সংযোজন হয়েছে। আরেকটি দেশীয় সাহিত্যের ত্রুটি হচ্ছে সময়কাল। কোনো দেশীয় সাহিত্যেই সঠিক সময়কাল বর্ণিত নেই, ফলে গ্রন্থটি ঠিক কোন সময় রচিত সেটি বুঝতে ঐতিহাসিকদের একাধিক সমস্যা হয়। আরেকটি হলো পক্ষপাতমূলক। সাধারণত দেখা যায় যে লেখক লিখছেন তিনি কোনো রাজবংশ বা রাজার অধীনে লিখছেন এবং তিনি তাদের প্রতি সম্পূর্ণ পক্ষপাতমূলক লিখছেন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, হর্ষবর্ধনের সভাকবি মানভট্ট সম্পূর্ণ হর্ষবর্ধনের পক্ষে বলছেন, হর্ষবর্ধনকে বিরাট মহিমা হিসাবে তুলে ধরছেন এবং শশাঙ্ককে দুশ্চরিত্র হিসাবে তিনি তুলে ধরছেন। সুতরাং পক্ষপাত একটি গুরুত্বপূর্ণ ত্রুটি। প্রধানত আরেকটি আমাদের গুরুত্বপূর্ণ সেটা অতিরঞ্জন। অতিরঞ্জন একটি বড় সমস্যা, কারণ অতিরিক্ত প্রতিটি দেশীয় সাহিত্যে অতিরিক্ত অতিরঞ্জন দেখা যায়। ঘটনাকে অত্যন্ত বাড়িয়ে চাড়িয়ে বলার ফলে ঐতিহাসিকদের একটি সমস্যা দেখা যায়। আর হচ্ছে ধর্মীয় বিষয়ের অতিরিক্ত সংযোজন। গুপ্ত বংশ বা গুপ্ত পরবর্তী বংশের ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে কটা সাহিত্যের মধ্যে ধর্মীয় বিষয়ের অতিরিক্ত সংযোজনের ফলে সেখান থেকে ইতিহাস সন্ধান অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এটি গেল আমাদের প্রধানত দেশীয় সাহিত্যিক উপাদান। এখন আমরা আলোচনা করব বিদেশি সাহিত্য বা বৈদেশিক সাহিত্যিক উপাদান। বৈদেশিক সাহিত্যিক উপাদানকে আমরা 5টি ভাগে ভাগ করি: গ্রিক বিবরণী, রোম বিবরণী, সৈনিক বিবরণী, তিব্বতী বিবরণী এবং আরবি সাহিত্য। প্রথম গ্রিক বিবরণীর কথা আসি। গ্রিক বিবরণীর মধ্যে প্রথমে আসে যে নামটি হেরোডোটাস। ভারত সম্পর্কে গ্রিক বিবরণীতে হিস্টোরিয়াসের লেখা হিস্টোরিয়া বা হিস্টোরিয়াতে আমরা একাধিক তথ্য পাই। গ্রন্থটি থেকে আমরা সর্বপ্রথম ইন্ডিয়া শব্দটি ব্যবহার করি। এছাড়া হখামনীয় সম্রাট দারায়ুস তার সাম্রাজ্য বিস্তার সম্পর্কেও আমরা তথ্য পাই। টেসিয়াস
আরেকজন গ্রিক ঐতিহাসিক হলেন টিসিয়াস। খ্রিস্টপূর্ব 416 অব্দে পারস্য সম্রাট আর্টাজারেক্সানের দরবারে তিনি যান। 17 বছর তিনি অতিবাহিত করেন এবং তার রচিত ইন্ডিকা থেকে পারস্য সাম্রাজ্যের একাধিক তথ্য পাই। নিয়ারকাস, ওনেসিক্রেটিস এবং অ্যারিস্টোবুলাস তিনজনেই আলেকজান্ডারের সঙ্গে ভারতবর্ষে এসেছিলেন, অর্থাৎ আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন, এবং এই তিনজনের লেখা থেকেই আমরা আলেকজান্ডারের ভারত আক্রমণ, তৎকালীন ভৌগোলিক রাজনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পারি। মেগাস্থিনিস সেলুকাসের দূত রূপে 15 বছর পাটলিপুত্রে ছিলেন। তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভায় আসেন। তার রচিত ইন্ডিকা থেকে তৎকালীন যুগের অর্থনৈতিক, রাজনৈতিক, সমাজে একাধিক প্রতিচ্ছবি পাই। স্ট্র্যাবো তার জিওগ্রাফিকা গ্রন্থে আলেকজান্ডারের সঙ্গী মেগাস্থিনিসের তথ্য ইত্যাদি লিপিবদ্ধ করেছেন। ডায়োডোরাস থেকেও আলেকজান্ডারের বিবরণী আমরা একাধিক তথ্য পাই। অ্যারিয়ান, প্লুটার্ক এবং জাস্টিন, 3 গ্রিকের লেখা থেকেই আমরা আলেকজান্ডারের ভারত আক্রমণের তথ্য পাই এবং উত্তর পশ্চিম ভারতের রাজনৈতিক অবস্থা আমরা প্রতিচ্ছবি পাই। পলিভিয়াস রচিত জেনারেল হিস্ট্রি থেকে আমরা ব্যাকট্রিয় গ্রিকদের কথা জানতে পারি। এছাড়া মৌর্য পরবর্তী ইতিহাস জানার জন্য গ্রন্থটি অন্যতম উপাদান। এছাড়া আছে পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি। গ্রন্থটি অজানা গ্রিক নাবিকের এক লেখা। গ্রন্থটি থেকে ভারতের আন্তর্বাণিজ্য, বহির্বাণিজ্য, বিভিন্ন বন্দর, বিভিন্ন রকম আমদানি রপ্তানিকৃত দ্রব্যের নাম স্পষ্টভাবে জানা যায়। রোম বিবরণীর মধ্যে 2টি নাম উল্লেখযোগ্য। একটি হচ্ছে প্লিনি, একটি হচ্ছে কুইন্টাস কার্টিয়াস রুফাস। খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে প্রকাশিত ন্যাচারাল হিস্টোরিয়াতে প্লিনি তৎকালীন ব্যবসায়ীদের প্রতিবেদনের উপর ভিত্তি করে ভারত ইতিহাস লিখছেন। তেমনি কুইন্টাস কার্টিয়াস রুফাস রচিত আলেকজান্ডার ইতিহাস গ্রন্থেও তৎকালীন রোম ভারত বাণিজ্যের একাধিক প্রতিচ্ছবি পাই। চৈনিক বিবরণীর মধ্যে প্রথমে আছে সুমাসিয়ান রচিত হিস্ট্রি গ্রন্থ থেকে 1ম শতাব্দীর ভারতে সামাজিক রাজনৈতিক অবস্থা জানা যায়। ফাহিয়েন, ভারতে আগত ফাহিয়েন একটি অন্যতম উপাদান। তার রচিত ফোকিউকিতে গৌতম বুদ্ধ সংস্কৃতি বিজড়িত স্থান, বুদ্ধের জন্মকাল, বৌদ্ধ ধর্ম বিস্তার, রাজনৈতিক অবস্থা আমরা দেখতে পাই। জুয়ান জাংওয়া হিউয়েনসাং, চীনা সম্রাটের নিষেধাজ্ঞা এড়িয়ে হিউয়েনসাং ভারতবর্ষে আসেন। হর্ষবর্ধনের রাজত্বকালে তিনি এসেছিলেন। তার সময়কালে বৌদ্ধ ধর্মের একাধিক গুরুত্বপূর্ণ ইতিহাস জানা যায়। এছাড়া তৎকালীন সময়ে প্রতিটি রাজনৈতিক ব্যক্তিত্বের নাম, বাণিজ্যিক অবস্থা, সামাজিক ভেদাভেদ স্পষ্টভাবে হিউয়েনসাং উল্লেখ করেছেন। ইৎসিং, 7ম শতকের ইতিহাস জানতে ইৎসিং একটি অন্যতম অংশ। তার সংস্কৃত সাহিত্যের উপর জ্ঞানচা আছে এবং সংস্কৃত সাহিত্যের একাধিক কথা কিন্তু তার রচনায় পাওয়া যায়। এবার তিব্বতী সাহিত্যের কথা আসে। তিব্বতী সাহিত্যের প্রথম এবং একমাত্র উপাদান আমাদের কাছে হচ্ছে লামা তারানাথের বই। তার বিখ্যাত বই হচ্ছে ভারতবর্ষে বুদ্ধের ইতিহাস, বৌদ্ধ জন্মের ইতিহাস। এই গ্রন্থে অজাতশত্রু থেকে মগধের উত্থানের শেষ পর্যন্ত সমস্ত তথ্য পাওয়া যায়। এবার আমরা আসি আরবি সাহিত্যের কথা। আরবি সাহিত্যের মধ্যে 3টি উল্লেখযোগ্য। এটি সুলেমান, তিনি দেবপালের সময় আসেন। আল মাসুদি, তিনি 915 খ্রিস্টাব্দে মহিপালের সময়কালে আসছেন। তার রচনা থেকে মহিপালের রাজত্বকাল জানা যায়। আল বিরুনি, যিনি তাহাকাক-ই-হিন্দ গ্রন্থে ভারতবর্ষ সম্পর্কে এক চিত্তাকর্ষক বিবরণ দিচ্ছেন। ভারতীয়দের ধর্ম, সমাজ ব্যবস্থা, সাহিত্য নিয়ে তার বিপুল জ্ঞান ছিল। তিনি ভারতীয় চিকিৎসা
ভারতীয় গণিত রসায়নবিদ্যার দারুণ প্রশংসা করছেন, আবার সুলতান মাহমুদেরও তিনি বিরোধিতা করছেন। এবং এই গ্রন্থ থেকে ভারতবর্ষের হিন্দুদের সমাজ রাজনৈতিক ব্যবস্থার একাধিক প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। এখন এই বিদেশি সাহিত্যের একাধিক সুবিধা থাকলেও বিদেশি সাহিত্যে একাধিক ত্রুটিও দেখা যায়। এই ত্রুটিগুলি হলো, অধিকাংশরাই ভারতীয় ভাষা সংস্কৃতি সম্পর্কে অনভিজ্ঞ ছিলেন। তারা কেউই ভারতীয় ভাষা জানতেন না, একমাত্র আলবেরুনি ছাড়া। অধিকাংশরাই ভারতে কোনোদিন আসেনি এবং তারা ভারতবর্ষের বিবরণী লিখছেন সেই সময়কার বণিক এবং লোকের মুখে শুনে। ফলে একাধিক ভুলভ্রান্তি আমরা তাদের রচনায় লক্ষ্য করতে পারি, যেমন মেগাস্থেনিসের রচনা। এক্ষেত্রে আমরা পক্ষপাতিত্ব দেখতে পাই। যে সম্রাটের অধীনে যে পর্যটক আসছেন তিনি সেই সম্রাটকে ভালোভাবে দেখাচ্ছেন এবং পক্ষপাত ইতিহাসের একটি অন্যতম অংশ হিসেবে দেখা যায়। সাহিত্যিক উপাদানে আমরা কতগুলো ত্রুটি দেখতে পাই সমগ্র সাহিত্যিক উপাদান। প্রথমত দেখতে পাই সাহিত্যিক উপাদান কিন্তু ক্ষয়শীল। লিপি বা মুদ্রা এগুলো কিন্তু ক্ষয় না। সাহিত্যিক উপাদান যেখানেই লেখা হোক না কেন, পুঁথিতে বা তালপাতায়, এইগুলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতির নিয়মে এগুলো ক্ষয়ে যায়। এর প্রতিটি সাহিত্যিক উপাদানে একাধিক প্রক্ষিপ্ত অংশ থাকে। রামায়ণ, মহাভারত, অর্থশাস্ত্র, এক্ষেত্রে আমরা দেখতে পারি বিভিন্ন সময়কার মানুষ বিভিন্নভাবে এই মূল গল্পের সঙ্গে একাধিক গল্প সংযুক্ত করেছেন। ফলে ইতিহাস তার মধ্যে থেকে নিয়ে গবেষণা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। সময়কাল নির্ধারণ একটি বড় সমস্যা। সাহিত্যিক উপাদানের সময়কাল স্পষ্টত নির্ধারণ করা সম্ভব হয় না, কারণ এর মধ্যে অনেক প্রক্ষিপ্ত অংশ থাকে। আজকের আলোচনা আমাদের এখানেই শেষ। এটি হলো অজন্তা গুহাচিত্র, এটা 1 নম্বর গুহাচিত্র, এবং এখানে একটি তোমরা জাতকের চিত্র দেখতে পাচ্ছ। এই সাহিত্যিক উপাদান নিয়ে আরো কিছু প্রশ্ন থাকলে তোমরা নিচে কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ।